৯১ এর নির্বাচন কি সুষ্ঠু হয়েছিল? এর নির্বাচনের ১ম যেটা তত্ত্বাবধায়কের মাধ্যমে হয়েছিল সেটা সুষ্ঠু হয়েছিল। বিদেশের মাটিতে দেশের রাজনীতি ব্যাপারটা কেমন লাগে? অনেক বড় আকারে একটা প্রতিবাদ করেছি। এটা এই যাবৎকালের সবচেয়ে বড় গ্যাদারিং ছিল অটোয়াতে। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কানাডা পূর্ব শাখা বিএনপি সভাপতি মিস্টার ইজাজ আক্তার তৌফিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আজকে এনে আমন্ত্রণ জানাবার জন্যে। কেমন লাগছে? অনেকদিন পর অনেকদিন পরে দেশে এসছিলাম কিন্তু হাসিনার পুরো সময়টাই আসতে পারিনি। আ বিদেশের মাটিতে দেশের রাজনীতি ব্যাপারটা কেমন লাগে? আগে কিন্তু আমার কাছে ওরকম মনে হতো না যে কেন করব, এই করব। কিন্তু হাসিনার সময়টাকে আমাদেরকে ভুল ভাঙিয়ে দিয়েছে। কারণ দেশে তো কোনো আন্দোলন ছিল না। সেহেতু আমরা প্রবাসী আন্দোলনটা করেছি এবং ব্যাপক হারে করেছি। হাসিনার স্পেশালি এই ১৬ বছর তো কন্টিনিউ করেছি আমরা। ইভেন হাসিনা যখন একবারই এসছে এই ১৬ বছরের মধ্যে কানাডাতে মন্ট্রিয়ালে, সেখানে মানে প্রচণ্ড প্রতিবাদের মুখে সে পড়েছিল এবং হোটেলের ব্যাকডোর দিয়ে তাকে বের হয়ে যেতে হয়েছিল। এবং আমরা একটা টি-শার্ট ছিল ম এবং ওই টি-শার্টেই সব লেখা ছিল। হলুদ রঙের টি-শার্ট পরে আমরা প্রায় ১৫০-১৫০০ র মতো ছিলাম। সেখানে ওরা দাঁড়াইতেই পারে নাই আমাদের সাথে। আর আমরা প্রতি বছর হাসিনা আপনার জাতিসংঘে আসতো। এটা আমাদের কমন ছিল। স্পেশালি আমি আমার ফ্যামিলি নিয়ে সব আন্দোলনগুলি করেছি। নিউ ইয়র্কে প্রতি বছর সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে হতো। আমরা ওখানে চলে যেতাম। আন্দোলন স্পেশালি এই যে আপনার বৈষম্যবিরোধী আন্দোলন যেটা হলো, সেখানে আপনার জুলাই মাসের ১৫ তারিখ আমাদের এখান থেকে কৃষক দলের তুহিন ভাই প্রেসিডেন্ট উনি এসছিলেন। আমরা ১৫ তারিখে উনাকে একটা সম্বর্ধনা দিচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে ঢাকা থেকে আমার কাছে ফোন আসলো যে ঢাকা ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হয়েছে, মুজিববাদীরা অ্যাটাক করেছে। ওই মুহূর্তে আমাকে বলার মতো মিটিং করার মতো কোনো অবস্থা ছিল না। আমি যেহেতু সভাপতিত্ব করছিলাম, আমার বক্তব্যের সময় আমি সবাইকে বললাম যে, "ঢাকাতে ক্র্যাকডাউন হয়েছে, মুজিববাদীরা এই কাজ করেছে। আমাদের আগামী পরশুদিন আমরা ওইখানে একটা মানববন্ধন করব, প্রতিবাদ সভা করব।" যে কথা সেই কাজ। ফার্স্ট অ্যালার্মিং, ফার্স্ট মানে ওয়েক আপ কলটা আমিই ১ম দিই পুরো কেরালাতে। তারপর তো আন্দোলন শুরু হলো। আন্দোলন প্রতিদিনই আমরা ওইখানে বিভিন্ন স্টুডেন্টদের সাথে নিয়ে আন্দোলন করেছি এবং ২৩শে জুলাই আমরা বৃহৎ আকারে করেছি টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া নিয়ে। অটোয়াতে পার্লামেন্টের সামনে আমরা অনেক বড় আকারে একটা প্রতিবাদ করেছি। আমরা ওইখানে স্মারকলিপি দিয়েছি। এটা এই যাবৎকালের সবচেয়ে বড় গ্যাদারিং ছিল অটোয়াতে। আপনার ওইখানে আমরা মন্ট্রিয়াল থেকে সবচেয়ে বেশি হাইয়েস্ট, যেটা আমরা অন্যখান থেকে আশা করছিলাম, কিন্তু মন্ট্রিয়াল থেকে হাইয়েস্ট ২ টা বাস এবং প্রায় ১০-১২ টা গাড়ি গিয়েছে। এটা আমাদের মন্ট্রিয়াল প্রেক্ষাপটে অনেক বড় একটা ছিল। আর আমাদের ছেলে-মেয়ে, সন্তান এখানে সবাই পার্টিসিপেট করেছিল। সবার মধ্যে একটা প্রতিবাদ ছিল যে, না, এটার একটা প্রতিবাদ চাই। আর আমাদের দিক থেকে ছিল হচ্ছে আমরা তো দেশে যেতে পারি না। আমাদের কাছে মনে হয়েছিল যে এই জায়গাটায় এটাই মনে হয় আমাদের শেষ সুযোগ। এখানে আমরা যারা প্রবাসে আছি আমাদের যে দায়িত্ববোধ থেকে আমরা সবাই করেছি। অর্গানাইজ করেছি আমরা ওইখানে যে কিভাবে কি করা যায়। ওই সময়টা কিন্তু আমাদের মানে অর্গানাইজ ওয়েতে সব করা হয়েছে। কেউ Facebook এ একটা টিম দেখছে, কেউ মাঠে দেখছে এবং সবাই ঐক্যবদ্ধ ছিল। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া ছিল ওইখানে। আচ্ছা, আমরা কোটা সংস্কার আন্দোলনকালীন সময়কার কথা শুনলাম। আ কিভাবে বা আপনারা আপনাদের সাংগঠনিক কার্যক্রমগুলো কিভাবে করছেন বিদেশের মাটিতে? বিদেশের মাটিতে এখানে মানে আমাদের যে নর্থ আমেরিকাটা পুরা কন্ট্রোল করে লন্ডন থেকে। ওইখান থেকেই পুরো কমিটিগুলি আসে। তা আমাদের কমিটিটা আসলো হচ্ছে 1st মে-তে। 1st মে-তে ২৪-এ। আর আমরা আন্দোলনে মানে আসার কদিন মাসের মধ্যেই কিন্তু হাসিনার পতন হয়। আর যেহেতু কমিটি তখন নতুন এসছে, আমাদেরও কাজকর্ম তখন ভেরি স্ট্রং ছিল এবং আমরা অর্গানাইজ করেছি এবং সবার মধ্যেই কিন্তু একটা ক্ষোভ ছিল হাসিনার প্রতি। সেটাকে আমরা কাজে লাগিয়েছি এবং আমরা আমি তো আসতেই পারি নাই এখানে। সেহেতু আমার ওইটাই কিন্তু আমি আগে যেটা বললাম যে
আমার মধ্যে কাজ করেছে। এবার যদি না হয় আর কোনো সময় হয়তো হবে না। আচ্ছা, আমরা তো আমাদের দেশের রাজনীতিতে দেখতে পারি মিটিং, মিছিল, হই হুল্লোড়। আমরা দেখি যে পোস্টার লাগাচ্ছে অনেকেই। পোস্টার ব্যানার লাগানো হয়। অনেক হই হুল্লোড় একটা রাজনীতি হয়। এইটা কি কানাডার মাটিতে করা সম্ভব? অফকোর্স আমরা কিন্তু সবকিছু সেটিং এখান থেকে করে ওইখানে নিয়ে যেয়ে ব্যানারটা করি। মাঝে, মাঝে আবার এখান থেকেও নিয়ে যাই। যেটা লাস্টের দিকে কিন্তু প্রেসগুলি রাজি ছিল না। আমাদেরকে ব্যানার বানায় দেওয়া, ইয়ে করা অনেক আ আমরা প্রতিরোধের সম্মুখীন হয়েছি। যে না এটা করা যাবে না, এটা করা যাবে না। অ্যা এখানে ওরা তো হাসিনার সময় যে মানে প্রেস ভেঙে ফেলত। মানে এই অবস্থা ছিল যে কেউ যদি ধরা পড়তো যে এখানে ব্যানার বানানো হচ্ছে। কিন্তু আমরা কিন্তু প্রচুর বড়, বড় ব্যানার, ফেস্টুন এগুলি সবগুলি করেছি। এবং ওই সময় তো আমাদের প্রচুর ভিডিও আছে। ওই ওই সময়টা আসলে এখন আমি বলি যারা আমার সাথে ছিল, আমরা একটা টিম ছিলাম, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের সহযোগিতা ছাড়া এত বড় আন্দোলন সম্ভব ছিল না। আমরা আমরা আপনার ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি আপনি একটা সময় ঢাকা মোহামেডান ক্লাবের একজন কর্মকর্তা ছিলেন। আ এ ব্যাপারে আমাদেরকে একটু কিছু আমি ঢাকা মোহামেডানের হকি ম্যানেজার ছিলাম। আর আমি যখন ছিলাম তারপরে পরপর ৪ বার মোহামেডান চ্যাম্পিয়ন হয় এবং আমার সময় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্লেয়ারটা আনি এখন পর্যন্ত সেটা হলো শাহবাজ আহমেদ। পাকিস্তান হকি টিমের ক্যাপ্টেন ছিল এবং অনেক খুবই সাধারণ মানে সাধারণ একজন মানুষ ছিল। সাধারণ মনের একজন মানুষ ছিল, অমায়িক একজন মানুষ ছিল এই শাহবাজ আহমেদ এবং ঢাকার মাঠ সে মাতিয়ে গেছে। সাথে ছিল তাহের জামান, সাথে ছিল মাহমুদ আলম গোলকিপার। এই টিম এটা ছিল। তার আগে ছিল মমতাজ হায়দার। এরা মোহামেডানকে স্বর্ণযুগে নিয়ে গেছিল ওই সময়ের। ওই সময়ে যখন শাহবাজ আসলো, ঢাকার মাঠের ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, সবাই একত্রিত হয়েছে ওই ম্যাচটা দেখার জন্য আবাহনীর সাথে যে ম্যাচটা ছিল। ওইটা মানে হকির গণজোয়ার ছিল একটা। নর্থ আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে আপনি একজন দক্ষ এবং জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক এখন পর্যন্ত। তো সাংস্কৃতিক সংগঠক থেকে যদি বলি যে স্পোর্টস থেকে সংস্কৃতি থেকে রাজনীতি, মানে এটা কি ধাপে, ধাপে হয়েছে নাকি আগে থেকেই ছিল রাজনীতি? ধাপে, ধাপে কিছুটা যেমন আমরা যখন আমি ফার্স্ট আমি 83 তে যাই। 1983 তে কানাডায় যাই। তখন থেকেই আমরাই পাইওনিয়ার সত্যি কথা বলতে। আমরা আসার পরেই কিন্তু সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, "তোমরা আসো, তোমরা আসো, আসো।" তারপরে ওই ঝাঁকে, ঝাঁকে লোক এসছে এবং আমাদের কালচারটা আমরা তখন থেকে তুলে ধরেছি। কারণ আমরা জানতাম যে আমরা যদি আমাদের এই কালচারটা না তুলে ধরতে পারি, আমাদের আগামী প্রজন্ম এটা নিতে পারবে না। সেহেতু আমরা 83 থেকেই আমাদের কালচার তখন শুরু করেছি এবং আমাদের সংগঠন ছিল। সংগঠনের মাধ্যমে আমরা প্রতিটা জাতীয় অনুষ্ঠানগুলি করেছি। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১ আর স্পেশালি বৈশাখী। বৈশাখী তো আমরা অনেক বড় আকারে করি। আমরা প্রায় ৪০০-৫০০ পাঞ্জাবি নিয়ে যাই, সাথে ৪০০-৫০০ শাড়ি নিয়ে যাই। এগুলি সব ফ্রি ডিস্ট্রিবিউট করি। এটা নিশ্চয়ই দেখতে খুবই সুন্দর লাগে দেশের বাইরে। চমৎকার লাগে। দেশের মাটি। আপনাদের নাগরিকের যে মেইন টিটু ভাই, উনিও আমাদের অনেকগুলি প্রোগ্রামে থাকতেন। সবসময় ছিলেন, উনি ভিডিও করেছেন, ওনার কাছে ভিডিও আছে। একটা মানে ধরেন আপনাদের ৪০০-৫০০ ছেলে, ৪০০-৫০০ মেয়ে যদি থাকে একই ড্রেসে ২ টা শাড়ি, ২ টা কম্বিনেশন কেমন লাগতে পারে বুঝতে পারছেন? মানে প্রবাসে একখণ্ড বাংলাদেশ। নিশ্চয়ই চমৎকার লাগে। চমৎকার, চমৎকার একটা ইয়ে থাকে। যেহেতু আপনি দেশের বাইরে বিএনপির প্রতিনিধিত্ব করছেন, সো পোস্টাল ব্যালটে কেমন হতে যাচ্ছে ব্যাপার? ওকে। পোস্টাল ব্যালটের ব্যাপারে আমরা খুবই সক্রিয় ছিলাম। আমরা এক নাগাড়ে প্রায় ৫ দিন এটা আমরা একটা অফিস নিয়ে আমরা কাজ করেছি পোস্টাল ব্যালটের ব্যাপারে এবং হাই কমিশনের সাথে একটা সেতুবন্ধন ছিল আমাদের। আমাদের যখনই প্রবলেম হতো ওনারা আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছেন। আমাদের ছেলে-মেয়ে যাদের আমাদের এখানে আবার কি এনআইডি কার্ড ছাড়া সম্ভব না। যাদের ছিল না তাদের এনআইডি কার্ডটা আমরা করেছি এবং শত, শত করেছি এবং যাদের এনআইডি কার্ড ছিল তাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যেমন সেটা দরকার নাই। এনআইডি কার্ড থাকলে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের এনআইডি কার্ড দেন আমাদের আপনার রেজিস্ট্রেশন করতে হয়। সেটা আমরা করেছি। আমরা ব্যাপক আকারে করেছি। কেমন সাড়া পাচ্ছেন? আমা আমাদের তো ২৬ তারিখে শেষ হয়ে গেছে। কিন্তু প্রবাসের ব্যালটটা ২৬শে জানুয়ারি লাস্ট ছিল। ওটা ডান। ওটা ডান। আমরা যা করেছি কোনো মিস হয় নাই। সবগুলি আমরা দিতে পেরেছি।
বর্তমান সময়ে দাঁড়িয়ে বিএনপির সবচেয়ে বড় স্ট্রেংথ কি দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় উইকনেস কি দেখতে পাচ্ছেন? স্ট্রেংথ জনগণ। আর উইকনেস তেমন না, কিন্তু লাস্ট মুহূর্তে আমাদেরকে আরো সক্রিয়ভাবে বাসায় বাইরে যেতে হবে। ওভার কনফিডেন্স ভালো না। এই জিনিসগুলি, যেমন আমার এলাকা, আমার ঢাকা ১২, যদিও ঢাকার মধ্যে ২০টার মধ্যে একমাত্র ধানের শীষ নাই, কিন্তু যেহেতু জোটকে দেওয়া হয়েছে সেহেতু কোদাল আমাদের মার্কা ওইখানে, সেহেতু আমরা কোদালের পক্ষে কাজ করছি। ১২র সবচেয়ে বড় অফিসটা আমি আমার অফিস ছেড়ে দিয়েছি কাজ করার জন্যে। আমরা সবাই কাজ করছি ইনশাআল্লাহ ঠিকমতো বের হয়ে আর আপনি বাংলাদেশে আগেও বেশ কয়েকটা নির্বাচন দেখার সুযোগ হয়েছে আপনার। বর্তমানে সামনে একটা নির্বাচন, কোনো পার্থক্য আছে? পার্থক্য 91 এ আমি ছিলাম। 91 এ যখন আপনার মেজর মান্নান ছিল এখানে, ওনাকে যখন নমিনেশন দেওয়া হয় ওইখানে, এটা হলো মোস্তাফিজুর রহমান বাসায়। তখন দেখলাম উনি নতুন লোক, ওনার সাথে কেউ নাই। আরেকজন আমাদের অদূর স্যার এখানে ছিলেন, আমাদের এক স্যার, ওনার পাওয়ার কথা ছিল। যেহেতু উনি পান নাই, সবাই নিয়ে যে না এটা ঠিক হয় নাই, উনি একা অসহায় লাগছিল। আমি ওনাকে টান দিয়ে নিয়েছিলাম যে যেহেতু নমিনেশন দিয়েছে আসেন। আসার পরে আমরা স্টার্ট করলাম। ২ জন নিয়ে স্টার্ট করলাম, সেটা লক্ষ রূপান্তরিত হলো। ৯১ এর যে নির্বাচনটা হয়েছিল আমার এখনো মনে আছে। আপনার ম্যাডামকে এক জার্নালিস্ট জিজ্ঞেস করলো, "আপনার উপলব্ধি কি? আপনার অনুভূতি কি?" উনি বললেন, "জয় বাংলাবিহীন ঢাকা।" কারণ একটাও আওয়ামী লীগ জিতে নাই। ৯১ নির্বাচন কি সুষ্ঠু হয়েছিল? এই নির্বাচনের ১ম যেটা তত্ত্বাবধায়কের মাধ্যমে হয়েছিল সেটা সুষ্ঠু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, নাগরিক প্রতিদিনকে। এখানে এসে দেখলাম যে চমৎকার একটা টিম। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্যে। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।